শ্রমিকের উপর যে নির্যাতন, এর মূলত উদ্দেশ্য হচ্ছে এদেরকে দাস শ্রমিক বানানো। এই দাস শ্রমিক বানানোর জন্য তাদের যে মূল পরিকল্পনা সেটা হচ্ছে এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। বর্তমান বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকা নির্বাচনের নামে বাংলাভাষীদের, বাংলাভাষী মুসলিমদের, বাংলাভাষী আদিবাসীদের এবং যারা হিন্দিভাষী সাধারণ মানুষ, গরিব মানুষ, আদিবাসী দলিত মানুষ, তাদেরকেও তারা এই দাস শ্রমিক বানাতে চাইছে। আমি আমার ঘাম ঝরিয়ে এই দেশের সম্পদ তৈরি করেছি, এই সম্পদে এই দেশ তৈরি হয়েছে এবং এই সম্পদ থেকে শাসক গোষ্ঠী খেয়ে পড়ে বাঁচছে। ফলে এই দেশে অধিকার আমার, ফলে এই দেশটা আমার কি না সেটা প্রমাণ করতে হবে ওর কাছে। কি কংগ্রেস, কি সিপিএম, কি বিজেপি বা কি আর সব আঞ্চলিক দলগুলো যারা যারা ছিল, তারা কেউ এই নাগরিকত্ব কারার যে প্রশ্ন সেখানে তারা কোনো বিরোধিতা করেননি। ফলে আজকে কোনো দলের, সে কংগ্রেস হোক আর সিপিএম হোক বা অন্য কোনো দল হোক, এই দলগুলির কোনো নৈতিক অধিকার নেই এই আইনগুলোর বিরুদ্ধে কথা বলার। কারণ এই আইনগুলো তাই তৈরি করেছে, তারা তৈরি করে সাহায্য করেছে। ধর্মের দিকে না তাকিয়ে, রাজনৈতিক দলের দিকে না তাকিয়ে, নিজের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে, আগামী দিনের ভারতের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলা। উড়িষ্যায়, হরিয়ানায়, রাজস্থানে প্রায় সর্বত্রই বাংলার শ্রমিকরা নির্যাতিত হচ্ছেন। তাদের পুশব্যাকের চেষ্টাও করা হচ্ছে। তার মধ্যে অনেকেই মুর্শিদাবাদ ও বাংলার বাঙালি মুসলমান শ্রমিক। তবে দলিত এবং নিম্নবর্গের সকল শ্রমিকের ওপরেই এই নির্যাতন অব্যাহত। আপনার কি মনে হয়, এই নিপীড়ন ভাষার জন্য নিপীড়ন? বাংলাকে ওই কেন্দ্রে বসে থাকা ব্রাহ্মণ্যবাদী শাসকরা টার্গেট করছে কেন, কার স্বার্থে? বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে আমাদের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। আমরা বারবার দেখেছি আমাদের বর্তমান যে ভারত, সেই ভারতের উত্তর এবং পশ্চিম অঞ্চলের যারা শাসক গোষ্ঠী, যারা উচ্চ বর্ণের পুঁজিপতি শ্রেণী, জমিদার শ্রেণী এবং আজকের ভাষায় কর্পোরেট শ্রেণী, বা আরও সহজ করে বললে মূলত রাজস্থান, গুজরাটের মারোয়ারি গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী, তারাই বরাবর এই পূর্ব ভারত, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা, এটাকে তারা শাসন করে এসছে, শোষণ করে এসছে, নানান রকমের নিপীড়ন করে এসছে। এবং এই নিপীড়নের মূল উদ্দেশ্য ছিল যে এখান থেকে সস্তায় শ্রমিক পাওয়া। এই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে দেখেছি যে এই উত্তর ভারত কেন্দ্রিক উচ্চ বর্ণের নেতৃত্বে দ্বারা নিয়ন্ত্রিত যে কংগ্রেস দল, রাজনৈতিক দল, সে দলও বরাবর বাংলা থেকে কোনো রাজনৈতিক নেতাকে তারা উঠতে দেয়নি, সেরকম গুরুত্ব দেয়নি এবং দেশীয় পর্যায়ে তারা সেরকম গুরুত্ব দেয়নি। আমরা বুঝতে পারি চিত্তরঞ্জন দেশবন্ধুর কথা ভাবলে, আমরা বুঝতে পারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা ভাবলে যে তারা এই নেতাদেরকে কখনো সর্বভারতীয় স্তরে সেই মর্যাদা দেয়নি। সেই ধারাবাহিকতায় আজকে এই যে শ্রমিক, সে শ্রমিকের উপর যে নির্যাতন, এর মূলত উদ্দেশ্য হচ্ছে এদেরকে দাস শ্রমিক বানানো। আর এই দাস শ্রমিক বানানোর জন্য তাদের যে মূল পরিকল্পনা সেটা হচ্ছে এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। হিন্দু রাষ্ট্রের একটা অন্যতম কর্মসূচি হচ্ছে সাধারণ মানুষকে দাস শ্রমিক বানানো। এই দাস শ্রমিক যাদেরকে বানাতে চায় তাদের মধ্যে খুব সহজেই দাস শ্রমিক বানানো যায়, তাদের ভাবনা চিন্তায় সেটা হচ্ছে এই পূর্বাঞ্চলের বা পশ্চিমবঙ্গের মানুষদেরকে। এখানকার মানুষের মূলত দুটো পরিচয় আছে, একটা ভাষাভিত্তিক পরিচয়, একটা ধর্মভিত্তিক পরিচয়। এই ভাষাভিত্তিক পরিচয় এবং ধর্মভিত্তিক পরিচয় দুটোকে মিলিয়ে তারা যে জায়গাটা তৈরি করেছে সেটা হচ্ছে বাংলা ভাষী মুসলমান।
এবং বাংলাভাষী দলিত শ্রেণীর মানুষ, এই দুটো গোষ্ঠীকে তারা টার্গেট করেছে এবং এই দুটো টার্গেটকেই তারা এখানকার অনাগরিক করতে চায়, দাস শ্রমিক বানাতে চায়। এই দুটো গোষ্ঠীর মধ্যে যারা বাংলাভাষী দলিত শ্রেণীর মানুষ তাদেরকে দাস শ্রমিক করে এই রাষ্ট্রেই রাখতে চায়, যারা বাংলাভাষী মুসলমান তাদেরকে দাস শ্রমিক করে বাংলাদেশে পাঠাতে চায়। এই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। আজকে বাঙালি শ্রমিকদের উপরে এই নিপীড়নই বলুন বা বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে যে ৭০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া, তার সাথে নাগরিকত্বের প্রশ্নটা কিভাবে জড়িয়ে আছে? আমি আগের প্রশ্নের উত্তরেই বললাম যে আমাদের এই দেশের যারা শাসক গোষ্ঠী, যারা রুলিং ক্লাস, এবং তারা যেই দলের মাধ্যমেই সেই কাজটা করুক, তাদের মূলত স্বার্থ হচ্ছে তারা রুলিং ক্লাস। এই রুলিং ক্লাসের মধ্যে সবচাইতে বেশি উগ্র এবং বলতে গেলে সন্ত্রাসী আক্রমণ যারা চালায় তারা হচ্ছে আরএসএস পরিচালিত বিজেপি, এই রাজনৈতিক দলটি। তারা অন্যান্য রাজনৈতিক দলের চাইতে বেশি সরাসরি উগ্রভাবে সামনাসামনি এই রুলিং ক্লাসের বাইরের যে অংশটা তাদেরকে তারা নিপীড়ন করে আসছে, নিপীড়ন করতে চাইছে। এবং এই নিপীড়ন করার একটা অন্যতম কাজ হচ্ছে তাদেরকে দাস শ্রমিক করানো, তাদেরকে অনাগরিক করে দেওয়া, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা, তারা এই দেশের যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদেরকে বঞ্চিত করা। সেইটা কখনো তারা ভোটার তালিকা থেকে নাম কাটায়, কখনো তারা নাগরিক নয় বলে কাটাতে চায়, কখনো তারা বাংলাভাষী বলে তাদেরকে দূরে সরাতে চায়, কখনো তারা বাংলাদেশি বলে সরাতে চায়। এই নানানভাবে আজকে বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে যে কাজটা করছে, সেটার সরাসরি উদ্দেশ্য হচ্ছে বিহারের সামনে নির্বাচনে, যে নির্বাচন আগামী নভেম্বরে হওয়ার কথা, সে নির্বাচনে বিজেপিকে জয়ী করার একটা কৌশল। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে বিহারের সাধারণ মানুষকে এই ভোটার তালিকা সংশোধনের নামে বেনাগরিক করে দেওয়া। এবং যাদের করতে চাইছে তারা শুধুমাত্র বিহার রাজ্যের অধিবাসী তা নয়, তারা বিহারের পার্শ্ববর্তী অঞ্চল, পার্শ্ববর্তী রাজ্য, তারা হিন্দি ভাষী হতে পারে, তারা বাংলা ভাষী হতে পারে, অন্য কোনো ভাষী হতে পারে। ফলে সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বর্তমান বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকা নির্বাচনের নামে বাংলাভাষীদের, বাংলাভাষী মুসলিমদের, বাংলাভাষী আদিবাসীদের এবং যারা হিন্দিভাষী সাধারণ মানুষ, গরিব মানুষ, আদিবাসী দলিত মানুষ, তাদেরকেও তারা এই দাস শ্রমিক বানাতে চাইছে। 2019 সালে যখন সিএ পাস হয় তখন সারা দেশের কোটি কোটি মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষ জেগে ওঠেন, দাবি তোলেন নো এনআরসি, নো সিএ, নো এমপিআর এবং কাগজ দেখাবো না, এই স্লোগানে তারা জেগে ওঠেন। বাংলাতেও এই স্লোগানে আন্দোলন দানা বাঁধে। এখন নতুন করে আবারও এই আওয়াজ উঠছে। এই স্লোগান সম্পর্কে আপনার কী মতামত? আমাদের পরিষ্কার বক্তব্য, এই দেশটা হচ্ছে এই দেশের জনগণের। এই দেশে জনগণ দেশে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, আইন শৃঙ্খলা বজায় করার জন্য, দেশকে ভালোভাবে পরিচালনা করার জন্য দেশের জনগণ তারা শাসক নির্বাচন করে। শাসকরা দেশের মালিক নয়, জনগণ মালিক। জনগণ যাদের শাসন ক্ষমতায় বসিয়েছে তারা যদি ঠিকঠাক দেশ চালাতে না পারে, জনগণ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই কাজটা না হয়, ঘুরিয়ে জনগণের উপরেই তারা নানা রকম নিপীড়ন করে, তাহলে জনগণ চাইবে এই শাসক গোষ্ঠী সেখান থেকে সরে যাক ক্ষমতা থেকে, অথবা জনগণ বাধ্য হবে শাসন ক্ষমতা থেকে এই নেতাদেরকে সেখান থেকে নামিয়ে দিতে। এখন শাসক গোষ্ঠী, সহজ করে বললে বিজেপি, বর্তমানে বিজেপির বাইরেও যারা আছে তারা আরও অনেক শাসক গোষ্ঠী একটা বড় জিনিস। শাসক গোষ্ঠীর মধ্যে নানান দল আছে, নানান নেতা জানা ভাগ আছে। বিজেপি এই সিএ, এনআরসি, এনপিআরের মাধ্যমে যা করতে চাইছে তার বিরুদ্ধে যেমন আওয়াজ উঠেছিল, আজকেও সেই আওয়াজ উঠবে। কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি,
আমি এই দেশে পরিশ্রম করি, আমি আমার ঘাম ঝরিয়ে এই দেশের সম্পদ তৈরি করেছি, এই সম্পদে এই দেশ তৈরি হয়েছে এবং এই সম্পদ থেকে শাসক গোষ্ঠী খেয়ে পড়ে বাঁচছে। ফলে এই দেশে অধিকার আমার, ফলে এই দেশটা আমার কি না সেটা প্রমাণ করতে হবে ওর কাছে। এই প্রমাণ করার দরকার আমাদের নেই। আমরা এই দেশে আছি, এই দেশে বসবাস করছি, এই দেশের সম্পদ তৈরি করছি, এই দেশকে আমরা নির্মাণ করছি, এই দেশের সমস্ত সম্পদ আমরা সরবরাহ করছি, এই দেশের মালিক আমরা তোমার কাছে প্রমাণ দিতে যাবো কেন? এই দৃষ্টিভঙ্গিটাই দেশবাসীর হওয়া উচিত। গোটা দেশের সমস্ত জনগণ এই কথাটা বলা উচিত এবং সবাই ঐক্যবদ্ধভাবে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, এই শাসকদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত এবং তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়াটাই উচিত। এদিকে 2003 সালের নাগরিকত্ব আইন যেখানে প্রথম এনআরসি করার কথা বলা আছে, তখন থেকেই উদ্বাস্তু দলিত শিবিরের একটি বড় অংশ আন্দোলনে নামে নাগরিকত্বের দাবিতে। কারণ ওই আইন তাকে স্পষ্ট অবৈধ অনুপ্রবেশকারী বলা হয়েছে। সেই আন্দোলনের ফল হিসাবে কেউ কেউ সিএ 2019 আইনকেই দেখাচ্ছেন এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে মনে করছেন। অথচ আমরা দেখছি এই সিএ 2019 একেবারে দলিত উদ্বাস্তু মানুষকে ফাঁদে ফেলার জন্য বিজেপি আরএসএসের হাতিয়ার। এই উদ্বাস্তু আন্দোলনের মধ্যেকার দ্বন্দ্ব এবং সিএ আইনকে নিয়ে অস্পষ্টতা নিয়ে আপনার কি মনে হয়, কি অবস্থান হওয়া দরকার? এই অবস্থাটা বুঝতে গেলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে। প্রথম হচ্ছে 1947 সালে যখন এদেশের রাজনৈতিক ক্ষমতা ব্রিটিশদের হাত থেকে এদেশের উচ্চ বর্ণের, উচ্চবিত্তের, পুঁজিপতি শ্রেণীর হাতে হস্তান্তরিত হয়, তখন থেকে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, নিপীড়ন চালিয়ে আসছে, তাদের উন্নতিতে বারে বারে বাধা দিয়ে আসছে এই দেশের শাসক গোষ্ঠী, যাদের হাতে ব্রিটিশরা ক্ষমতাটা দিয়ে গিয়েছিল। দ্বিতীয়ত যেটা বুঝতে হবে, যখন 1950 সালে আমাদের দেশের সংবিধানটা চালু হলো, তখন এই কথাটা স্পষ্ট করে সংবিধানে বলা হয়েছিল যে একটা বড় পরিবার, তারা নিজেরা, ওই বড় পরিবারের যারা মাথা, অভিভাবক, তারা নিজেদের স্বার্থে ঝগড়া ঝামেলা করে, মারামারি করে পরিবারটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে। পরিবারের যে অংশটা নিয়ে আমরা নতুন করে সংসার চালু করছি, আজকের দিনে সংসার চালু করার সময় আমাদের এই নতুন পরিবারের সদস্য কারা কারা হবে, সেই সংবিধান যখন চালু হলো, তখন সংবিধান শুধু এটুকুই বলা ছিল যে আজকের দিনে আমরা যখন নতুন পরিবার চালু করছি, এই পরিবারের সদস্য কারা কারা, কাদের কাদের নিয়ে আমরা সংসারটা চালু করছি, সেটুকুই সংবিধানে বলা আছে, আর কিছু বলা নেই। সংবিধান শেষে বলেছিল এর পরবর্তীতে সংসার চলতে থাকবে, সংসারের সদস্য সংখ্যা বাড়বে, দেশ বিদেশ থেকে, প্রতিবেশী থেকে, নানানভাবে আমরা যারা সংসার চালু করলাম তাদের সন্তান সন্ততি হবে, তাদের মধ্যে সংসারটা অনেক বড় হবে, তখন তাদের নাগরিকত্ব কী আসবে সেইটা করার জন্য পরবর্তী সরকার সেটা ঠিক করবে। সেইটাকে সামনে রেখেই 1955 সালে আমাদের দেশে প্রথম নাগরিকত্ব আইন তৈরি হয়। সেই নাগরিকত্ব আইনে বলা হয়েছিল যে যাদের যাদের নিয়ে আমরা সংসার শুরু করেছিলাম, তার বাইরে যারা যারা আসবে আমাদের সংসারের বাইরে থেকে, তাদের কীভাবে নাগরিকত্ব করা হবে সেটা স্পষ্ট করে বলা হয়েছিল। পরবর্তীকালে সে 1955 সালের আইনটাকে বারবার সংশোধন করা হয়েছে। তো সাধারণভাবে আমরা এটা দেখি, এটাই বোঝার কথা যে আইন যতবার সংশোধন হবে ততবার সহজ হবে, সরল হবে, ততবার মানুষের জন্য উপযোগী হবে। কিন্তু আমরা এক্ষেত্রে দেখেছি যে 1955 সালের আইন যতবার সংশোধন হয়েছে ততবার আরও জটিল হয়েছে, আরও কঠিন হয়েছে, মানুষকে তত আরও বেনাগরিক করার রাস্তা তৈরি হয়েছে এবং মানুষের নাগরিকত্ব পাওয়ার যে পথ এবং পদ্ধতি সেটাকে আরও জটিল করা হয়েছে। গোটা বিশ্বের সমস্ত দেশ, সমস্ত সভ্যতা, সমস্ত আইনকানুন, সমস্ত রীতিনীতি সবাই জানি এটা, যে কোনো মানুষ যে দেশে জন্ম করে সেই দেশের সে নাগরিক হয়। এই স্বাভাবিক একটা প্রক্রিয়াকে, পদ্ধতি, স্বাভাবিক একটা নিয়মকে আমাদের দেশের শাসকরা বারবার একটু একটু করে চেঞ্জ করেছে।
1986 সালে একবার চেঞ্জ করেছে, করে বলা হয়েছে যে এই দেশের যখন মানুষ জন্মগ্রহণ করবে সেই সময় তার বাবা মায়ের যে কোনো একজন যদি ভারতের নাগরিক না হয় তাহলে সে জন্মগত সূত্রে নাগরিক হতে পারবে না। এইটাকে সংশোধন করেছে 2003-এ, বলেছে যে যখন 2003-এর পরে কেউ জন্মগ্রহণ করবে এদেশে তখন জন্মের মুহূর্তে তার বাবা মার দুজনাকে এদেশের নাগরিক হতে হবে, না হলে সে এদেশের জন্মগত সূত্রে নাগরিকত্ব পাবে না। এবং 2003 আইনে বলেছে যে এই দেশের সরকার দেশবাসীর জন্য একটা এনআরসি তৈরি করবে। ফলে এই প্রক্রিয়াগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। এখন দুটো প্রশ্ন হচ্ছে, যখন 1986 সালে এই আইনটার সংশোধন হয়, যখন 2003 সালে আইনটার সংশোধন হলো, তখন এদেশের কেন্দ্রীয় সরকারে কারা ছিল, বিরোধী সরকারে কারা ছিল, বিরোধী সরকারের বিরোধী দলের যারা এমপি ছিলেন রাজ্যসভার এবং লোকসভার, তাদের ভূমিকা কী ছিল? আমরা যতটুকু জানি 1986 সালে 2003 সালে ক্ষমতায় যারা ছিল এবং ক্ষমতার বাইরে যারা ছিল তারা কেউ এর প্রতিবাদ করেনি। সব দল, সব নেতা মন্ত্রী, সব এমপিরা একদম ঐক্যবদ্ধভাবে এইগুলো করেছে। এটা থেকেই প্রমাণ হয় যে কি কংগ্রেস, কি সিপিএম, কি বিজেপি বা কি আর সব আঞ্চলিক দলগুলো যারা যারা ছিল তারা কেউ এই নাগরিকত্ব কারার যে প্রশ্ন সেখানে তারা কোনো বিরোধিতা করেননি। ফলে আজকে কোনো দলের, সে কংগ্রেস হোক আর সিপিএম হোক বা অন্য কোনো দল হোক, সেই সময় আমাদের এখানে তৃণমূলও ছিল 2003-এ, 1986-তে ছিল না, এই দলগুলির কোনো নৈতিক অধিকার নেই এই আইনগুলোর বিরুদ্ধে কথা বলার। কারণ এই আইনগুলো তাই তৈরি করেছে, তারা তৈরি করতে সাহায্য করেছে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে, এইগুলো তৈরি করলে এই আইনগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যে প্রক্রিয়া তারা ধরেছে তাতে এদেশের গণমানুষকে তারা বেনাগরিক করে দেবে। ফলে এইটার বিরুদ্ধে ব্যাপক একটা গণ আন্দোলন হওয়া দরকার, যেমন এর আগে হয়েছিল এবং আগামী দিনও হবে, এবং সেটা করা দরকার। আর শেষ যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই নাগরিক শব্দটাই খুব বেশি ফলপ্রসূ শব্দ নয়। জনগণ, জনসাধারণ, আমার নাগরিকত্ব না থাকলে আমি সরকার তৈরির প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবো না। কিন্তু যদি আমি এদেশে থাকি, এদেশে পরিশ্রম করি, আমার রক্ত ঝরিয়ে ঘাম দিয়ে যদি আমি এই দেশের সম্পদ তৈরি করি, তাহলে এই দেশের সম্পদেও আমার অধিকার আছে। আমি যে সম্পদ তৈরি করব সেই সম্পদে আমার অধিকার আছে। এটা হচ্ছে একদম স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক নীতি। ফলে এদেশে আমি এদেশের শ্রমিক, আমি এদেশের সম্পদ তৈরি করছি, আমার তৈরি করে সম্পদে রাষ্ট্র চলছে, দেশ চলছে, মন্ত্রীরা চলছে। ফলে এই দেশের সম্পদে আমার অধিকার আছে বলেই আমি দেশের থাকতে পারবো, বসবাস করতে পারবো। এই দৃষ্টিভঙ্গি থেকে নিয়েই দেশের জনগণের উচিত হচ্ছে এই আইনগুলোর বিরুদ্ধে লড়াই করা, প্রতিবাদ করা, মানুষকে সচেতন করা, শিক্ষিত করা, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, যাতে করে সরকারের যারাই থাক এই সমস্ত আইনগুলোকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হয়। এই আইনগুলোকে বাতিল করার রাস্তা হচ্ছে যে সরাসরি বলবে যে এই ধারার আইনগুলো আমরা বাতিল করছি, এটা একটা আইন হলো। অথবা এভাবেও করা যায় যে আজ পর্যন্ত একটা নির্দিষ্ট তারিখ বলে এদেশে বসবাসকারী সমস্ত মানুষকেই আমরা নাগরিক হিসেবে ঘোষণা করছি। এইটা করলে ওই আইনগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফলে এই যে চলমান একটা জটিল কঠিন পরিস্থিতি তৈরি করেছে, সমস্ত দল বল মিলে আইন তৈরি করেছে আর এখন বাস্তবায়ন করছে বিজেপি। ফলে এই জটিল কঠিন পরিস্থিতির জন্য সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই সমানভাবে দায়ী। নাগরিকত্ব হারানোর ভয়টা কি শুধুমাত্র উদ্বাস্তুদের, নাকি ভূমি সন্তান বাংলার আদিবাসী মুসলমান মানুষেরও? যে নথি চাওয়া হচ্ছে তা কত শতাংশ মানুষের কাছে আছে? উদ্বাস্তু বিষয়টার দুটো দিক আছে। একটা হচ্ছে তার আইনগত দিক, আর একটা হচ্ছে তার স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ জীবন জীবিকার প্রয়োজনে মানুষ এখানে ওখানে যায়। আমি উদ্বাস্তুর আইন বিষয়টা খুব বেশি এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। সম্ভবত আমাদের দেশের উদ্বাস্তু আইনের মধ্যে আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি আছে তাতে আমাদের দেশ সই করেনি।
ফলে এখানে উদ্বাস্তু বলে কেউ নেই, উদ্বাস্তু আইনত এখানে আমাদের দেশে নেই। যাদেরকে আমরা উদ্বাস্তু বলছি তারা সবাই অনুপ্রবেশকারী আমাদের দেশের আইন অনুযায়ী। এই অনুপ্রবেশকারীদের মধ্যে শাসক গোষ্ঠী চালাকি করে তাদের রাজনৈতিক স্বার্থে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য, ধর্মীয় বিদ্বেষ ঘৃণা ছড়ানোর জন্য তারা এইটাকে বলে অনুপ্রবেশকারী এবং হচ্ছে উদ্বাস্তু বলে। তারা যারা অমুসলিম তাদেরকে বলে তারা উদ্বাস্তু, আর যারা মুসলিম তাদেরকে বলে অনুপ্রবেশকারী। এটা হচ্ছে এই দেশের শাসকদের একটা চালাকি। বাকি হচ্ছে যে প্রক্রিয়া চালু করেছে তাতে ক্ষতিগ্রস্ত শুধু উদ্বাস্তুরাও হবে না, শুধু অনুপ্রবেশকারীও হবে না, যারা পশ্চিমবাংলাতে আছেন এদেশের জনগণ, যারা 47 সালের আগে থেকে এখানে আছেন, যারা 71 সালের আগে থেকেই আছেন, তারাও ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবেন। যে সমস্ত কাগজ দেখতে চাইছে, প্রথমত এই কাগজ দেখতে চাওয়ার অধিকার তাদের নেই, যে আইনটা তৈরি করেছে সেটা ভুল করেছে, জনগণের স্বার্থ বৃদ্ধি করেছে। দ্বিতীয়ত হচ্ছে এই কাগজ উদ্বাস্তু অনুপ্রবেশকারী ছেড়ে দিলেও এই দেশের ব্যাপক সংখ্যক মানুষের হাতে কোনো কাগজ নেই। বিশেষ করে এই পশ্চিমবাংলার যারা আদিবাসী, যারা ট্রাইবাল, যারা দলিত, যারা বিভিন্ন ধরনের ধর্মীয় সম্প্রদায়, যেমন আমি মুর্শিদাবাদের কথা বলতে পারি, যারা চাই সম্প্রদায়ের মানুষ, যারা মূলত নদীর এলাকায় বসবাস করেন, যারা সাঁওতাল, যারা বাগদি, এদের কারো কাছে কোনো কাগজপত্র নেই, থাকার কথা নয়, থাকা সম্ভব নয়। তারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটু নুন ভাত খাওয়ার জন্যই পরিশ্রম করে, তাদের পক্ষে কাগজ রাখা সম্ভব নয়। ফলে এই প্রক্রিয়াতে কাগজটা দেখাতে পারবেন না, ফলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন এবং আমি বলব তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এদেশের যাদেরকে আমরা চালু অর্থে ভূমিপুত্র বলছি, যারা 47 সালের পরে ওপার বাংলা থেকে এসছে বা 71 পরে, তাদের চাইতে যারা 47 সাল আগে থেকে ওপার বাংলায় আছে তারাই বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে। কজন সাঁওতালের ঘরে এর সমস্ত ডকুমেন্ট আছে, কজন চাই সম্প্রদায়ের মানুষের কাছে আছে। ফলে যারা গরিব মানুষ, শ্রমিক মানুষ, যারা লেখাপড়া জানেন না, সুযোগ পাননি লেখাপড়ার, আমাদের রাষ্ট্র লেখাপড়ার সুযোগ করে দিতে পারেনি, তারা তো ক্ষতিগ্রস্ত হবেন। ফলে এই প্রক্রিয়াটা জেনে বুঝে করা হচ্ছে মূলত এই গরিব মানুষগুলোকে বেনাগরিক করে ভয় দেখিয়ে তাদেরকে দাস শ্রমিক বানিয়ে এই দাস শ্রমিকগুলোকে এই দেশের কর্পোরেটদের হাতে সস্তা মজুরিতে তুলে দেওয়ার জন্য। আমরা দেখেছি 47-এই নয়, 50-এর দশকে, 70-এর দশকে, 90-এর দশকে, এমনকি 2014-এর আগে পরেও বহু উদ্বাস্তু মানুষ এসেছেন আবার গেছেন, এমনও উদাহরণ আছে। পার্টিশান হওয়া একটা জাতির ক্ষেত্রে নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব আইনকে কিভাবে দেখবেন আন্দোলনের ময়দানে? বিভিন্ন আইনি জটিলতার কারণে আন্দোলন আজ বহুধা বিভক্ত। আন্দোলনের শিবিরে ঐক্যের সূত্র কী হতে পারে? 1955 সালের পর থেকে সমস্ত সংশোধনী কি বাতিল করার দাবি তুলবেন? ভিত্তিবর্ষ করা সম্পর্কে আপনার কী মত? নাগরিকত্বের অধিকারের লড়াইয়ে ঐক্যের সূত্র কী হতে পারে? আমি এই বিষয়ে প্রথমে যে কথাটা বলতে চাই, বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে রাষ্ট্রগুলি আমরা দেখতে পাচ্ছি, এই রাষ্ট্রগুলোর ভিত্তি হচ্ছে ভৌগোলিক জাতীয়তাবাদ, নেশান স্টেট। এই যে ধারণার উপরে ভিত্তি করে নেশান স্টেট গড়ে উঠেছে, সেই ভিত্তির অন্যতম একটা ভিত্তি ছিল যে এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে, এই ভৌগোলিক জাতীয়তাবাদের ভিত্তিতে এই রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা জনগণ হচ্ছে এই দেশের নাগরিক। তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা এদেশের নাগরিক। তাদের ধর্মীয় পরিচয়, ভাষাগত পরিচয়, অন্য পরিচয় এখানে গৌণ। এই জায়গাতে আমরা দেখছি যে গোটা বিশ্বের প্রত্যেকটা নেশান স্টেট ব্যর্থ। নেশান স্টেটের যে ধারণা, সে ধারণা থেকে ওই রাষ্ট্রের মধ্যে মাইনরিটি, মেজরিটি, সংখ্যাগুরু, সংখ্যালঘু এই ভাবনাগুলো থাকার কথা নয়, সবাই সমান। কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা দেশেই
এই মেজরিটি মাইনরিটি শব্দগুলো আছে, তাদের জন্য আইন আছে, তাদের জন্য মন্ত্রিসভা আছে, তাদের জন্য মন্ত্রী আছে, দপ্তর আছে। ফলে এখান থেকে বলা যায় যে বর্তমান নেশান স্টেটে যে ধারণা সেটা ব্যর্থ, নেশান স্টেট ব্যর্থ। দ্বিতীয় যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থায় এটার বিশ্ব ব্যবস্থা নয়, এটাকে বলা হয় একটা গ্লোবাল ভিলেজ, একটা মানে বৈশ্বিক গ্রাম। সেখানে মানুষ প্রয়োজনে অনেক দেশকে ভাগ করেছে, মানুষ প্রয়োজনে অনেক দেশকে আবার এক করেছে। ফলে এই ভাগ আর অভাগ, বিভাজন, সংযুক্তি এগুলো কোনোটা স্থায়ী বিষয় নয়, সেটা সবই মানুষের প্রয়োজনে। ফলে আমরা 47 সালে আমাদের দেশের আগের মানুষেরা, পূর্বসূরীরা তাদের নেতৃত্বের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইংরেজদের ফাঁদে পা দিয়ে এ দেশটাকে ভাগ করেছে। আবার আমরা আজকে সবাই মানুষ মিলিতভাবে এ দেশটাকে এক করতে পারি, একের ভাবনা ভাবতে পারি, আমরা আবার পূর্বে ফিরে যেতে পারি। তৃতীয় যে ভাবনাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে শুধু বাংলা নয়, শুধু পাঞ্জাব নয়, শুধু ভারত নয়, বিশ্বের সব দেশেই যেখানে যেখানে এক দেশের সাথে অন্য দেশের সীমান্ত আছে, তারা প্রতিবেশী রাষ্ট্র, সে দেশের মানুষ এখানে ওখানে যাবে স্বাভাবিকভাবে, স্বাভাবিক কারণে, তাদের রুটি রোজগারের কারণে। সেইখানে যাতায়াতে যদি নিয়মকানুন সহজ সরল না হয় তাহলে মানুষ অন্যভাবে যাবে। এইটা আমরা বিশ্বের প্রায় সব দেশে দেখতে পাই, যে সমস্ত দেশে তাদের সীমান্তবর্তী আরেকটা দেশ আছে। সেইভাবেই ভারত বাংলাদেশের ক্ষেত্রেও যেহেতু এটা সীমান্ত এক, তারা প্রতিবেশী রাষ্ট্র, তাদের ইতিহাস, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের সমস্ত কিছুই এক, প্রায় এক। ফলে তারা তাদের রুটি রোজগার প্রয়োজনে স্বাভাবিকভাবে যাতায়াত করছে, তার যাতায়াতের কারণে তাদের ইতিহাসটা তাদেরকে সাহায্য করছে, ফলে যাতায়াত করবে। এইটাকে বন্ধ করা যাবে না। এটা স্বাভাবিক রাস্তা হচ্ছে এই দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ করা। এবং আজকে তো নানান দেশে কথা উঠছে, যেমন ইউরোপে হয়েছে, অন্য দেশে হচ্ছে, আমাদের উপমহাদেশে হতে পারে, যে এই উপমহাদেশের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে একটা যৌথ নাগরিকত্ব তৈরি করা যেতে পারে, বা উন্মুক্ত বর্ডার করা যেতে পারে, বা একটা মানে সব দেশের থেকে সব দেশে যাওয়ার একটা পাসপোর্ট করা যেতে পারে। মানে সব এই উপমহাদেশের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশের মধ্যে একটা সীমান্ত টাকা তুলে দেওয়া যেতে পারে বলে একটা মানে কমন মানে কি বলবো কারেন্সি, যেমন ইউরোপে ইউরো আছে না, সেই রকম একটা ব্যবস্থা করা যেতে পারে। ফলে সেই সমস্ত করলে এই যে সরকারের তৈরি করা, তাদের রাজনৈতিক স্বার্থে তৈরি করা, সাধারণ মানুষকে শাসন, শোষণ, জুলুম, নিপীড়ন করার সাথে আইনগুলো তৈরি করা, এগুলো করার আর প্রয়োজন হয় না। ফলে আমি বলবো যে উদ্বাস্তু শব্দটা তো আমাদের দেশের আইনগত আছে বলে আমি মনে করছি না। বাকি যেগুলো আছে সেগুলো আমাদের তৈরি করা, মানুষের রাষ্ট্র, নাগরিকের যে মৌলিক চাহিদা, রুটি রোজগারের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, সেটা করতে পারছে না। আমি বলবো ইচ্ছাকৃতভাবে করছে না, তাদেরকে এইভাবে একটা পঙ্গু অবস্থায় রেখে দিচ্ছে পরিকল্পনা করে। সেইখান থেকে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্যই এই সমস্ত ব্যবস্থা তৈরি করছে। সামগ্রিক এই পরিস্থিতিতে আপনার কি করণীয় বলে মনে হয়? আজকের চ্যালেঞ্জ কতটা গভীর, সেই অনুযায়ী আজকের গণ আন্দোলনের চেহারা কী হতে পারে? এই যে পরিস্থিতির ভয়াবহতা, এই ভয়াবহতা সাধারণ মানুষ বুঝতে পারছেন না, কারণ বোঝার জন্য যে সময়, যে বুদ্ধি দেওয়া দরকার সেইটা তারা দিতে পারছেন না। এই রুটি রোজগার প্রশ্নে তারা ব্যস্ত থাকার কারণে। এটাও এদেশের শাসক গোষ্ঠীর একটা কৌশল, শাসক গোষ্ঠী তাদেরকে ওই জায়গাতে রেখে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এদেশের শাসক গোষ্ঠীও চাইছে না যে সাধারণ মানুষ এই সমস্যাগুলো ভয়াবহতা বুঝতে পারুক, তাহলে বোঝা যাচ্ছে না। ফলে এই অবস্থায় করণীয় যেটা সেটা হচ্ছে এই যে যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, সে যেই দলের হোক, যেই ধর্মের হোক, সে কংগ্রেসের হোক, সিপিএমের হোক, তৃণমূলের হোক, সে মুসলিম হোক, অমুসলিম হোক, যারা নিচু স্তরের মানুষ, উঁচু স্তরের নেতা নয়, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধর্মের দিকে না তাকিয়ে
রাজনৈতিক দলের দিকে না তাকিয়ে, নিজের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে, আগামী দিনের ভারতের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলা, যে সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে, সাধারণ মানুষের রুটি রোজগারের প্রশ্নকে নিয়ে যে শাসক গোষ্ঠী ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলা এবং এই দেশের শাসন ক্ষমতার একটা মৌলিক কাঠামোর পরিবর্তন করা। এই যে আমরা যাদেরকে পাঠাচ্ছি তারা গিয়ে আমাদের উপর খবরদারি করছে, এই প্যাটার্নটা চেঞ্জ করা, যে এই দেশে যারা মালিক সাধারণ মানুষ তারাই ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে যারা মানুষের জন্য আইন তৈরি করবে, সেই আইন তৈরি করার জায়গায় সাধারণ মানুষের প্রতিনিধি থাকতে হবে। সেখানে কংগ্রেসের প্রতিনিধি নয়, সিপিএমের প্রতিনিধি নয়, তৃণমূলের প্রতিনিধি নয়, সেখানে প্রতিনিধি থাকবে সাধারণ মানুষের প্রতিনিধি। তার কি ব্যবস্থা হতে পারে, এই নতুন চিন্তা ভাবনা করতে হবে। ফলে গণ আন্দোলন ছাড়া, গণ সচেতনতা ছাড়া, গণ প্রতিরোধ ছাড়া এই শাসন ব্যবস্থায় শাসক তৈরি করার যে কাঠামো, যে পদ্ধতি, তার মৌলিক পরিবর্তন করা ছাড়া এর বিকল্প কোনো শর্টকাট রাস্তা আছে বলে আমরা মনে করি না। একটা রাস্তা সহজ করে বলতে পারি, আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা আছে, এই নির্বাচন ব্যবস্থা অত্যন্ত ভুলে ভরা। এই নির্বাচন ব্যবস্থায় সাধারণ জনগণের প্রতিনিধি পাঠানোর কোনো রাস্তা নাই। গণতন্ত্রের যে মূল ভিত্তি সবার অংশগ্রহণ, এখানে প্রতিফলিত হয় না। এই নির্বাচন ব্যবস্থা বিশ্বের প্রচুর দেশ, প্রায় 100 মতো দেশ এটাকে বাতিল করে দিয়েছে। এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করে আমাদের দেশে পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব, এই ব্যবস্থাটা চালু করলে এই ব্যবস্থার অনেকটা পরিবর্তন হবে আমরা মনে করি। এবং আমরা মনে করি সাধারণ জনগণের এই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের, রাজনৈতিক নেতাদের নয়, রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক ব্যক্তিত্বের যারা রাজনৈতিক কর্মী, তাদের উচিত হচ্ছে এই বর্তমান ব্যবস্থাটাকে, নির্বাচনী ব্যবস্থাটাকে পরিবর্তন করে পিআর পদ্ধতিটাকে চালু করার জন্য একটা গণ আন্দোলন গড়ে তোলা। এইভাবে করলেও আমাদের শাসন ক্ষমতার যে কথা বললাম সেটা অনেকটা সমাধান হবে বলে আমরা আশা করি।